নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। অপারেশন সিন্দুর আপনারা নিশ্চয়ই মনে আছে, 1 বছর হয়ে গেছে। 7ই মে গত বছর অপারেশন সিন্দুর শুরু করেছিল ভারত পাকিস্তানে বিমান হানা, ড্রোন হানার মধ্যে দিয়ে। সেই সময় 15ই মে 2025-এ আমি একটা এপিসোড করেছিলাম এই চ্যানেলে। তার হেডলাইন ছিল কিরানা পাহাড়ে তেজস্ক্রিয় বিপদ। আমার সেই ভিডিওটি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল, প্রায় 5 লাখ ভিউজ তার হয়েছিল। কিন্তু সে সময় আমি যে খবরগুলো দিয়েছিলাম, অনেকেই সেই খবরের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। কিন্তু আমার খবর যে ভুল ছিল না, সেটা এখন সরকারিভাবে স্বীকার করে নিয়েছে ভারত। বলেছে আজকের আলোচনা সেই অপারেশন সিন্দুরের ওই কিরানা পাহাড়ে, যেখানে পাকিস্তানের পরমাণু অস্ত্র রাখা আছে বলে জানা যায়, সেইখানটাতে কি আক্রমণ করেছিল ভারত, সেই ব্যাপার নিয়ে এখনকার প্রতিবেদন। অপারেশন সিন্দুরে কি পাকিস্তানের পরমাণু ঘাঁটিতে আঘাত করেছিল ভারত? কিরানা পাহাড়ের ভেতরে ঠিক কী ঘটেছিল? এতদিন পরে অপারেশনের সময়কার চিফ অফ ডিফেন্স স্টাফ ভারতের জেনারেল অনিল চৌহান এমন একটি তথ্য সামনে নিয়ে এসেছেন, যা অপারেশন সিন্দুরের সামরিক সাফল্যের পাশাপাশি আধুনিক যুদ্ধের ভয়ঙ্কর অনিশ্চয়তাকেও সামনে এনে দিয়েছে। আজকের আলোচনা এই বিষয়টি নিয়ে। ওই যে বললাম, সাফল্যের পাশাপাশি ভয়ঙ্কর অনিশ্চয়তা, সেটা কি, এই ব্যাপারটা নিয়ে এখনকার আলোচনা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তবে এই আলোচনার প্রথমেই খুব স্পষ্ট করে একটা জিনিস বলে নিই। জেনারেল অনিল চৌহান বলেননি যে ভারত পরিকল্পিতভাবে পাকিস্তানের কোনো পরমাণু স্থাপনায় আক্রমণ করেছিল। তিনি যা বলেছেন তা আরও সূক্ষ্ম এবং সামরিক দিক থেকে আরও অনেক বেশি তাৎপর্যপূর্ণ। জেনারেল চৌহানের বক্তব্য অনুযায়ী পাকিস্তানের সারগোধা অঞ্চলে পাকিস্তানের রাডার খুঁজে ধ্বংস করার জন্য ভারত একাধিক লয়টারিং মিউনিশন পাঠিয়েছিল। সাধারণ ভাষায় এই লয়টারিং মিউনিশনকে বলা হয় লক্ষ্য খুঁজে বেড়ানো আত্মঘাতী ড্রোন। এই অস্ত্রগুলোর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আকাশে ঘুরে লক্ষ্য অনুসন্ধান করার ক্ষমতা থাকে। লক্ষ্য পাওয়া গেলে সেটি সরাসরি সেই লক্ষ্যবস্তুর ওপর ঝাঁপিয়ে পড়ে, আর নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্য পাওয়া না গেলে, জ্বালানি ফুরিয়ে এলে সেটি ড্রোনটি কোনো জায়গায় গিয়ে আঘাত করতেই হয় তাকে। জেনারেল চৌহানের বক্তব্য, এমনই একটি ভারতীয় লয়টারিং মিউনিশন লক্ষ্য খুঁজে না পেয়ে কিরানা পাহাড়ে গিয়ে আঘাত করেছিল। আর এখানেই এই ঘটনার আসল তাৎপর্য। কারণ কিরানা পাহাড় কোনো সাধারণ এলাকা নয়। পাকিস্তানের সারগোধা শহর এবং মুসাফ বিমান ঘাঁটির খুব কাছেই এই পাহাড়। বহু বছর ধরে আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের একাংশ দাবি করে আসছেন যে পাকিস্তানের পরমাণু অস্ত্র ব্যবস্থার কিছু গুরুত্বপূর্ণ পরিকাঠামো, সহজ কথায় কিছু পারমাণবিক অস্ত্র এই পাহাড়ের ভেতরে লুকিয়ে রাখা হয়েছে গভীর পাহারার মধ্যে। পাহারা যেমনভাবে রাখা হয় পারমাণবিক অস্ত্র। সুতরাং প্রশ্ন উঠছে, ভারত কি পাকিস্তানের সেই পরমাণু ঘাঁটিতে আঘাত করেছিল? এর উত্তর হলো হ্যাঁ, করেছিল, তবে পরিকল্পিতভাবে নয়। অন্তত জেনারেল অনিল চৌহানের বক্তব্যে এটাই বোঝা গেছে।
তিনি বলেছেন, ভারতীয় অস্ত্রটি কিরানা পাহাড়ে আঘাত করেছিল, কিন্তু সেটি কোনো পরমাণু স্থাপনাকে আঘাত করেছিল কি না সেটা বলা যায় না। এমনকি পাহাড়ের ঠিক কোন জায়গায় অস্ত্রটি পড়েছিল তাও স্পষ্ট নয়। অপারেশন সিন্দুরের পর ভারতীয় বিমান বাহিনীর তখনকার ডিরেক্টর জেনারেল অফ এয়ার অপারেশনস এয়ার মার্শাল একে ভারতীয় একই কথা বলেছিলেন। এয়ার মার্শাল একে ভারতী তিনি বলেছিলেন, ভারত কিরানা পাহাড় কিংবা পাকিস্তানের কোনো পরমাণু স্থাপনাকে লক্ষ্য করেনি। দুটি বক্তব্যের মধ্যে, অর্থাৎ এয়ার মার্শাল ভারতী এবং জেনারেল অনিল চৌহানের বক্তব্যের মধ্যে তাই সরাসরি কোনো বিরোধ নেই। এয়ার মার্শাল ভারতী বলেছিলেন, কিরানা পাহাড় ভারতের ঘোষিত টার্গেট ছিল না। আর জেনারেল চৌহান এখন বলছেন, লক্ষ্য না পেলেও একটি লয়টারিং মিউনিশন ঘটনাচক্রে ওই পাহাড়ে গিয়ে পড়েছিল। অর্থাৎ লক্ষ্যবস্তু হিসাবে কিরানা পাহাড়ে আক্রমণ এবং একটি অস্ত্রের ঘটনাচক্রে সেখানে গিয়ে পড়া, এ দুটো আলাদা বিষয়। কিন্তু পাকিস্তানের কাছে এই ঘটনা ছিল অত্যন্ত আতঙ্কের। কারণ ভারতীয় ড্রোন যদি সার্গোদার আকাশে প্রায় 2 ঘন্টা ধরে ঘুরে ঘুরে পাকিস্তানি রাডার খুঁজে দেখতে পারে, আর পাকিস্তানের সম্ভাব্য পরমাণু স্থাপনার এতটা কাছে গিয়ে পৌঁছে যেতে পারে, তাহলে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম যে আদৌ কার্যকর ছিল না সেই তথ্যটা স্পষ্ট হয়ে যায়। এই বক্তব্য থেকে পরিষ্কার, অপারেশন সিন্দুরের ভারতীয় পরিকল্পনা শুধু কয়েকটি নির্দিষ্ট জায়গায় এটা অপারেশন সিন্দুরের এই পরিকল্পনা কয়েকটা নির্দিষ্ট জায়গায় বোমা ফেলার মধ্যে সীমাবদ্ধ ছিল না। প্রথম পর্যায়ে ভারত, পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের 9টি সন্ত্রাসবাদী পরিকাঠামোয় ভারত আঘাত করেছিল। কিন্তু পাকিস্তান পাল্টা আক্রমণের চেষ্টা করার পর যুদ্ধের চরিত্র বদলে যায়। ভারত তখন পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার এবং গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু করতে শুরু করে। এই পর্যায়ে লয়টারিং মিউনিশনের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অস্ত্র প্রচলিত ড্রোনের মতো শুধু ছবি তুলে ফিরে আসে না, আবার সাধারণ ক্ষেপণাস্ত্রের মতো আগে থেকে নির্ধারিত একটি জায়গায় সোজা গিয়ে আঘাত করে না। এটি আকাশে অপেক্ষা করতে পারে, ঘুরে ঘুরে খুঁজতে পারে রাডার কোথায় আছে এবং উপযুক্ত লক্ষ্য পাওয়া মাত্র আক্রমণ করতে পারে। সেই কারণে একে অনেক সময় কামিকাজে ড্রোন বলা হয়। অপারেশন সিন্দুরে ভারত এই অস্ত্র পাঠিয়েছিল পাকিস্তানের রাডারগুলোকে খুঁজে বের করে ধ্বংস করার জন্য। কারণ শত্রুর রাডার এবং এয়ার ডিফেন্স ব্যবস্থা নিষ্ক্রিয় করা গেলে পরবর্তী বিমান ও ক্ষেপণাস্ত্র আক্রমণের পথ অনেকটাই পরিষ্কার হয়ে যায়। জেনারেল চৌহানের বক্তব্যের আরও একটি অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানিয়েছেন, 10ই মে 2025 সকাল 10টা নাগাদ পাকিস্তান যোগাযোগ করে আলোচনা করতে চেয়েছিল। সেই সময় ভারতীয় বিমান বাহিনীর প্রধান তার কাছে জানতে চেয়েছিলেন সার্গোদায় আক্রমণ চালানো হবে কি না। জেনারেল চৌহান শুধু অনুমতিই দেননি, আরও 2টো লক্ষ্য চিহ্নিত করতে বলেছিলেন। অর্থাৎ এক জায়গায় নয়, সেখানটা আরও 2 জায়গায় বোমা ফেলতে হবে, আক্রমণ করতে হবে। তার মধ্যে স্কারদুকেও সম্ভাব্য টার্গেট হিসেবে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু স্কারদুর আবহাওয়া খারাপ থাকায় শেষ পর্যন্ত লক্ষ্য পরিবর্তন করে সিন্ধু প্রদেশের ভোলারি বিমান ঘাঁটিতে আঘাত করে ভারত। এই তথ্যটি অপারেশন সিন্দুর সম্পর্কে 3টে গুরুত্বপূর্ণ সত্য প্রকাশ করে, যেটা মাথায় রাখা উচিত। প্রথমত, পাকিস্তান আলোচনা করতে চাইলেই ভারত সঙ্গে সঙ্গে সামরিক অভিযান থামিয়ে দেয়নি। দ্বিতীয়ত, ভারত তখনও নিজের সামরিক চাপ বজায় রাখতে
এবং প্রয়োজনে আক্রমণের পরিধি আরও বাড়াতে প্রস্তুত ছিল। তৃতীয়ত, কোন লক্ষ্যবস্তুতে কখন আঘাত করা হবে সেই সিদ্ধান্ত, রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক উদ্দেশ্য, সামরিক ঝুঁকি, আবহাওয়া এবং তাৎক্ষণিক যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি বিচার করেই নেওয়া হয়েছিল। জেনারেল চৌহান তার বক্তব্যে যুদ্ধের এই রাজনৈতিক দিকটির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তার কথায়, রাজনীতি এবং যুদ্ধকে আলাদা করা যায় না। সামরিক শক্তি কোনো সরকারের হাতে থাকা একমাত্র অস্ত্র নয়, আরও অস্ত্র আছে। কূটনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক চাপ এবং তথ্য যুদ্ধের সঙ্গে মিলিয়েই সামরিক শক্তিকে প্রয়োগ করা হয়। সেনাবাহিনীর দায়িত্ব হলো সরকারকে একাধিক সামরিক বিকল্প দেয়া। প্রত্যেকটি বিকল্পের ঝুঁকি কতটা, সাফল্যের সম্ভাবনা কতখানি এবং সেটি সরকারের রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করবে কি না সেটাও বুঝিয়ে দেয়া। অপারেশন সিন্দুরে ভারতের রাজনৈতিক লক্ষ্য পাকিস্তান দখল করা ছিল না বা পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করা ছিল না। ভারতের উদ্দেশ্য ছিল পহেলগাম হত্যাকাণ্ডের জবাব দেয়া, পাকিস্তানের সন্ত্রাসবাদী পরিকাঠামোর মূল নাড়িয়ে দেয়া এবং ভবিষ্যতে ভারতের সন্ত্রাসবাদী হামলা হলে পাকিস্তানের ভূখণ্ডের ভেতরে ঢুকে আঘাত করা হবে, এই নতুন বার্তা, ভারতীয় বার্তাকে প্রতিষ্ঠিত করা। কিন্তু সেই সঙ্গে ভারতকে খেয়াল রাখতে হয়েছিল সংঘর্ষ যেন নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় এবং চলে গিয়ে যেন পরমাণু যুদ্ধে পরিণত না হয়। এই কারণেই কিরানা পাহাড়ের ঘটনাটি এত সংবেদনশীল। ভারত যদি পরিকল্পিতভাবে পাকিস্তানের পরমাণু পরিকাঠামোয় আক্রমণ করত, পরিকল্পনা করে, আবার বলছি, তাহলে পাকিস্তান সেটাকে নিজের নিউক্লিয়ার ডিটারেন্সের ওপর সরাসরি আঘাত বলে দেখাতে পারত। তার ফলে ভারত পাকিস্তানের সংঘর্ষ অপারেশন সিন্দুর একটা ভয়ঙ্কর মাত্রায় পৌঁছে যাওয়ার আশঙ্কা ছিল। জেনারেল চৌহানের ব্যাখ্যা তাই একদিকে পাকিস্তানকে সতর্ক করছে, অন্যদিকে ভারতের উদ্দেশ্যও পরিষ্কার করছে। বার্তাটি হলো, ভারত পাকিস্তানের এয়ার ডিফেন্স ভেদ করে তার সবচেয়ে সংবেদনশীল এলাকা কিরানা পাহাড়ের খুব কাছে পৌঁছতে সক্ষম হয়েছিল, কিন্তু ভারত সচেতনভাবে পরমাণু সীমারেখা অতিক্রম করেনি। তবে এই ঘটনার আরেকটি শিক্ষাও উপেক্ষা করা যায় না। স্বয়ংক্রিয় বা আধা স্বয়ংক্রিয় অস্ত্র যুদ্ধক্ষেত্রে পাঠানো হলে তার শেষ মুহূর্তের আচরণ সবসময় সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় না। লক্ষ্য না পেয়ে একটি অস্ত্র যদি পরমাণু স্থাপনার কাছে গিয়ে পড়ে, তাহলে শত্রুপক্ষ আবার সেটিকে দুর্ঘটনা না ভেবে পরিকল্পিত আক্রমণ বলেও ধরে নিতে পারে। পাকিস্তান সেটা ধরে নিতে পারত, আর সেই ভুল বোঝাবুঝির মূল্য হতে পারে ভয়াবহ। তাই অনিল চৌহানের বক্তব্যকে শুধু ভারতের সামরিক সাফল্যের কাহিনী হিসেবে দেখলে পুরো সত্যটি ধরা পড়বে না। এটি একই সঙ্গে তিনটি গল্প রয়েছে এখানে। প্রথম গল্প, পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ভেদ করে তার গভীরে গিয়ে আঘাত করার ক্ষমতা ভারতের আছে। দ্বিতীয় কাহিনী, রাজনৈতিক নেতৃত্ব সামরিক নেতৃত্বের মধ্যে দ্রুত সমন্বয় করে লক্ষ্য পরিবর্তনের সক্ষমতা ভারতের আছে। এবং তৃতীয় গল্প, পরমাণু শক্তিধর দুই দেশের মধ্যে সীমিত যুদ্ধ চালানোতেও কিন্তু ভয়ঙ্কর ঝুঁকি রয়েছে। পাকিস্তান বহু বছর ধরে ভেবেছিল তার পরমাণু অস্ত্রই ভারতের বিরুদ্ধে তাদের সর্বশেষ নিরাপত্তার কবচ। সেই নিউক্লিয়ার শিল্ডের আড়ালে থেকে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিলেও ভারত বড় ধরনের সামরিক জবাব দিতে পাকিস্তান ভেবেছিল ভারত আর সাহস করবে না। অপারেশন সিন্দুর
সেই ধারণায় বড় ধাক্কা দিয়েছে। ভারত দেখিয়েছে পরমাণু যুদ্ধ শুরু না করেও পাকিস্তানের গভীরে সন্ত্রাসবাদী ঘাঁটি, রাডার এবং বিমান ঘাঁটির ওপর নিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট আক্রমণ চালানো সম্ভব। কিরানা পাহাড়ে অস্ত্রটি দুর্ঘটনাবশত যদি পড়েও থাকে, যদি ভারত সেটা ইচ্ছাকৃতভাবে দেয়নি বলছে, এবং যদি সেটা দুর্ঘটনাবশত পড়ে থাকে, তাহলেও পাকিস্তানের কাছে বার্তাটা মোটেই দুর্ঘটনামূলক নয়। বার্তাটা অত্যন্ত স্পষ্ট, এবং সেটা হলো ভারতের অস্ত্র পাকিস্তানের সবচেয়ে সুরক্ষিত এবং সবচেয়ে সংবেদনশীল এলাকা তার দরজায় পৌঁছে গিয়ে আঘাত করেছে। কিন্তু সেই সাফল্যের সঙ্গে রয়েছে একটি কঠিন সতর্কতা। ওই যে বললাম, আধুনিক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের যুদ্ধ একবার শুরু হলে প্রতিটি অস্ত্র কোথায় গিয়ে পড়বে, শত্রুপক্ষ সেটিকে কিভাবে ব্যাখ্যা করবে এবং কোন মুহূর্তে সীমিত সংঘর্ষ পূর্ণাঙ্গ যুদ্ধে পরিণত হবে তা নিশ্চিতভাবে বলা যায় না। তাই অপারেশন সিন্দুর ভারতের সামরিক সক্ষমতার খুব বড় প্রমাণ নিশ্চিতভাবেই। কিন্তু কিরানা পাহাড়ের ঘটনায় একই সঙ্গে মনে করিয়ে দেয় পরমাণু শক্তিধর প্রতিবেশের সঙ্গে যুদ্ধক্ষেত্রে বিজয় এবং বিপর্যয়, এই দুয়ের মধ্যে দূরত্ব কখনো কখনো মাত্র অতি সামান্য কয়েক কিলোমিটার। এখনকার মতো এখানেই রাখছি। কেমন লাগলো আমাদের এই প্রতিবেদন, এটা আপনারা কমেন্ট করে জানান, এটা বলুন, আপনাদের লাইক দিন, শেয়ার করুন, এবং অবশ্যই এমন সব বিশেষ বিষয় নিয়ে আলোচনা শুনবার জন্যে ক্যালকাটা ডায়ালগস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।